খামার নিয়ে আসি লসে। বেকারের মস্তিষ্ক শয়তানের বাসা, ওরা মুখে আওরাই নীতি বাক্য, অন্তর বড়া লালসা। ওরা কর্মবিমুখ চরিত্রহীন ভাঙে কত সুখের ঘর। যত সব বেকার শালা লাগা তালা কর্মশালা স্থাপন কর। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কাউন্দিয়া পশ্চিমপাড়া, সাভার, ঢাকা থেকে। ক্যামেরায় আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন আপনারা তাকে বেশ ভালো করে চিনেন। তিনি হচ্ছেন চিশতি বাউল। আজ আসছি ওনার বাড়িতে। তো বাড়িটা একটা সুন্দর লোকেশনে, সেটা হচ্ছে যে এই বাড়িটি একেবারেই দ্বীপের মতো একটি জায়গা। ভাই দ্বীপের মতো না জায়গাটা? কিন্তু গান বাজনার জন্য কিন্তু পরিবেশ অনেক সুন্দর। জানি না অন্য কোনো সমস্যা আছে কিনা, তবে এই জায়গাটা অনেক সুন্দর, দ্বীপের মতো। চারপাশে পানি আছে, মাঝখানে একটু উঁচু জায়গা, সেখানে আমাদের চিশতি বাউল ভাই থাকেন। তো যারা সংস্কৃতি ধারণ করেন বা সংস্কৃতি চর্চা করেন তাদের জন্য আসলে নিরিবিলি পরিবেশটা অনেক বেশি দরকার। সেরকম চিন্তা থেকে হয়তো এখানে বাড়ি করে এখানে জীবন যাপন করছেন আমাদের চিশতি বাউল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থায় আছেন? আছি ডায়ালিসিস হালে রাখছি। শরীরের কি অবস্থা? তার ইচ্ছা মতোই আছে। আমি তো বোনাসের বাসা বাচ্চা আছে, 17 সালে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম না? কোন জায়গায়? এই যে ঢাকা গুলিস্তান 0 পয়েন্টে। আচ্ছা, এখন বাচ্চা আছে, এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনাকে তো সবাই গান দিয়েছিল, যদি থাকে নসিবে, বেহামন সহ আরো অনেক গান দিয়েছিল। তো পাশাপাশি কথা বলতে বলতে আর কি শুনলাম যে গরু পালেন আপনার। তো আজকে ভিডিও করছি আসলে একজন খামারি হিসাবে। খামার হিসাবে। তো খামার নিয়ে কেমন আছেন? খামার নিয়ে আসি লসে। একটা গান লিখছিলাম, যত সব বেকার শালা লাগা তালা কর্মশালা স্থাপন কর, মায়ের পুতে বাপে যে সবাই মিলে কর্ম কর। তখন মনে করলাম বলে আমি একটা খামার করি। হ্যাঁ, অনেক প্রত্যেক জায়গা সরকারি হোক আর বেসরকারি হোক, আমি তো মনে করি আল্লাহর দুনিয়া। আল্লাহর দুনিয়া অনাবাদি জমি আবাদ করুম, কিন্তু সমস্যা দেখা দিছে। এটা কিছু না, দেখা যাক, আল্লাহ চাইলে বা হইব, নাইলে অন্য ব্যবস্থা করতে হইব আর কি। আচ্ছা, যে গানের কথা বললেন যদি একটু সুরে সুরে শোনান। যত সব বেকার শালা লাগা তালা কর্মশালা স্থাপন কর, মায়ে পুতে বাপে জিয়ে সবাই মিলে কর্ম কর। যত সব বেকার শালা, বেকারের মস্তিষ্ক শয়তানের বাসা, ওরা মুখে আওরাই নীতি বাক্য, অন্তর বড়া লালসা। ওরা কর্মবিমুখ চরিত্রহীন ভাঙে কত সুখের ঘর। যত সব বেকার শালা লাগা তালা কর্মশালা স্থাপন কর, মায়ে পুতে বাপে দিয়ে রাখো এখানে সবাই মিলে কর্ম কর। যত সব বেকার শালা, এই আর কি। মানে এই আইডিয়া থেকে পরে চিন্তা করলেন যে নিজে একটা করি, 2-4টা মানুষ খাইটা খাইবো, কিন্তু যারা আনি হেরে লইয়া বাগে। রাখালরা লইয়া বাগে। শেষ পর্যন্ত ওখানে কিছু বেচছি, কিছু গরু মরছে। কয় বছর আগে শুরু করছিলেন? 4-5 বছর আগে। কতগুলো দিয়ে শুরু করলেন? শুরু তো করছিলাম প্রথম ওই পার থাকতে একটা দিয়া, একটার পরে আরেকটা আনছি 2টা। এখানে আয়া এই যে দিনাজপুর থেকে হাড্ডিসার গরু আনছিলাম কয়টা, ভালোই তাজা তোজা ওই, আর ওরা বাচ্চাও দিছে, কিন্তু টিকতে পারলাম না। এই চোরের রাখালের অত্যাচারে, এবারে তোরাগাড়ি ফসা পানি, মানে নানান সমস্যায় মানে আমি আবার তো ফেল। 52টা থেকে বর্তমানে 20টা আছে। মানে আপনার সর্বমোট পরে 52টি হয়, সেখান থেকে এখন 20টা আছে। কমতে 20টা আছে। আর বড় গরু মনে একটাও নাই না, এখন শুধু বাছুর আছে। আচ্ছা, তাহলে এর 3টা কারণ শুনলাম। প্রথম কারণ হচ্ছে যে আপনি নির্ভরযোগ্য লোক পাচ্ছেন না। না, সেকেন্ড হচ্ছে যে ঘাসের একটা অভাব আছে এখানে। না, ঘাসের কিন্তু অভাব ছিল না, তবে কাটটা খাওয়াইবো কাটা লোক নাই। আচ্ছা, মানে এখানে ঘাস আপনি গরু ছেড়ে পালতে পারবেন না? না। কারণ কি? ওই কারণ বলা যাবে না। আচ্ছা, আর 3 নম্বর কারণ হচ্ছে যে যেহেতু এটা তুরাগ নদ সংশ্লিষ্ট এরিয়া, এখানকার পানি দূষণের কারণে সেই পানি গরু খেয়েছিল, এরকম নাকি? হয়, এরকমও হতে পারে, বা মাঠে কেউ বিষও দিতে পারে, যে কারণে চোরারা যখন 2টা চুরি করছে, এরপর নিজে সতর্ক হয়ে যাওয়ার পরে নিতে পারছে না, বিষ খাওয়াইয়া দিছে। এরপর এটা রাখাল
বেশে আইয়ে চুরি করতে পারে না, শেষ পর্যন্ত ফার্মের দরজা খুললা দিয়া সন্ধ্যার সময় গরু বাইর করে ওই গাং পার করে লইয়া যে বোকা ধরা খাইছে। তো ধরা খাইলে কি সুর ধরছে টিয়ে, কিন্তু বিচার করতে পারছি না। আমি আচ্ছা, তো অসহায় মানুষ। আপনি অসহায় একদিক দিয়ে ঠিকই আছে, কারণ শিল্পী সাধক যারা আছেন তারা তো মানুষের সঙ্গে মানে কোনোভাবেই বাজে সম্পর্কের দিকে যায় না, তাদের মন মানসিকতায় বাজে কোনো কিছু নেই। কিন্তু আবার আপনার কিন্তু অনেক শক্তিও আছে, না, সেটা হচ্ছে যে আপনি যেখানেই যান, যে পরিবেশে যান, সেখানেই কিন্তু আপনার কিন্তু পরিচয় আছে একটা। এটা মালিক জানে। সেই পরিচয়ের কারণে কিন্তু আপনার অনেক সুবিধাও পান। ও এটা যদি নসিবে থাকে হবে আর কি। আচ্ছা, তো নসিবের কথা হলে যদি একটু নসিবের শোনান। তো আপনি তো সবসময় নসিবের কথা বলেন, যেমন আপনি ফোন দিছিলেন আমাকে, তো আমি তো আসলে 14 বছর তো অনেক সময় কাজ করছি, অনেকের সঙ্গে কাজ করছি, কিন্তু আমি যখন জবটা ছেড়ে দেই তখন একদিন জব ছাড়ার পরে 4-5 দিন পরে আমাদের শিল্পী সালমা ফোন দিছিলেন। সালমা তো ফোক গান গায়, তো আমার বললো আমার তো বললেন না। তো আমি বললাম যে আমি যখন কোনো ঝামেলায় থাকি তখন কাউকে কিছু বলি না, বিপদে থাকলে ঝামেলায় থাকলে আমি মনে মনে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি। যখন আমার সুবিধা হয় তখন আমি সবাইকে ফোন করি, কথা বলি। তো অনেক দিন কারোর সঙ্গে যোগাযোগ নাই, মাঝে মাঝে ফেসবুকে একটু কথা হয়, যারা ভাই ব্রাদার ছিল শিল্পী সমাজের। এর মধ্যে হঠাৎ করে আপনি ফোন দিছেন। তো আপনি ফোন দেওয়ার পরে আমি ঘুমাচ্ছিলাম, এর মধ্যে আমার মেয়ে ফোন ধরছে। আমার মেয়েকে কিন্তু বলি যে তুমি ফোন ধরো না, কারণ একজনের জিনিস আরেকজন ধরা উচিত না। সে ওই গেমস খেলে বা মোবাইল দেখে, ধরতে গিয়ে সে ফোন ধরছে। তো আবার সুন্দর আমি ঘুম থেকে ওঠার পরে বলতেছে যে বাবা চিস্তি ভাউল তোমাকে ফোন দিছে। তো আমি বললাম যে তুমি মানে সৃষ্টি বাউল নামটা তুমি মনে রাখলা কিভাবে? আচ্ছা, তার বয়স তো খুব বেশি না। আমি নিজে একটু অবাক হয়েছি, কারণ এর আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল আমাদের একটা অনুষ্ঠানের মেকআপ রুমে দেখা হয়েছিল। জাস্ট আমি ঢুকে দেখলাম যে আপনি মেকআপ নিচ্ছেন, ওইভাবে একটু সালাম বিনিময় হয়েছিল। আর আমার একটু অভিমানও ছিল, মানে আমরা যখন প্রথম কোনো কাজ করি, অভিজ্ঞতা না থাকলে যেটা হয় বা মিডিয়াতে বেশি ঘটে, সেটা হচ্ছে যে যখন আপনাকে নতুন মনে করবে তখন আপনাকে কেউ পাত্তা দিবে না। আবার যখন আপনি তৈরি হবেন তখন দেখবেন যে সবাই আপনাকে খুঁজতেছে। তো এই বিব্রতকর দুইটা ঘটনার কারণে আমি কারো ছেড়ে যেতাম না। তো যে কারণে আপনার সঙ্গে অনেক বেশি আলাপ হয় নাই। তো তারপর আমি তো আপনাকে চিনি, বাই নেম চিনি, আপনার গান দিয়ে চিনি। আমি খুব খুশি হলাম যে হঠাৎ করে উনি আমাকে খুঁজলেন কেন। আমি কিন্তু ঘুম থেকে উঠে ফোনটা আপনাকে ব্যাক করলাম। তো বললেন যে আসলে আপনার গরু আছে অনেকগুলি, এই গরুগুলা নিয়ে একটু ঝামেলায় আছেন, চরের দিকে কিছু করতে চান। তো আমি বললাম ভাই আমি তো দুইটাই ঘুমাচ্ছি অনেকক্ষণ, তাহলে আমরা বিস্তারিত দেখা হইলে কথা বলবো না। তো চরে তো গেছেন, কোন কোন জায়গায় গেছেন? ভাগ্যকুল গেলাম, ইয়েতে গেলাম, নন্দলালপুর গেলাম, ওদিকে মানিকগঞ্জের কয়েকটা চর দেখতে এলাম। ভালো তো ঘুরছেন।